হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 12 সেমিস্টার 3 এর যে গল্পটি পড়ছিলাম অ্যান্তন চেখভের লেখা দ্য বেট, তার আজকে সেকেন্ড পার্ট আমরা ডিসকাস করব। ফার্স্ট পার্টের ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটা দেখে নিও এবং তারপর এই ভিডিওটা দেখো। এছাড়াও আমি তোমাদের দাফেন দত্ত থেকে তোমাদের যে বিভিন্ন প্রোজ আর পোয়েট্রি আছে তার এমসিকিউগুলো, মানে বিভিন্ন টাইপস যে এমসিকিউ আছে তার কিছু কিছু কোশ্চেন আমি সলিউশন প্রোভাইড করছি, সেগুলোও তোমরা দেখতে পারো। এবং তোমাদের যে প্লে রাইডার্স টু দ্য সি তারও পার্ট বাই পার্ট বেঙ্গলি মিনিং আপলোড করা হচ্ছে, বেশ অনেকটাই হয়ে গেছে, আর কটা বাকি আছে, তোমরা সেটাও দেখতে পারো। তো যদি আমার এই অ্যানালিসিস ভিডিও বা এমসিকিউ সলিউশন ভিডিও তোমাদের কোনো হেল্প হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো আজকে আমরা পড়াতে ফিরি। আজকে আমরা যে অংশটা পড়বো সেটা পড়ার আগে গত অংশের একটু রিক্যাপ করিয়ে দিই। যে সেখানে দেখেছিলাম যে বেটটা ওই ওল্ড ব্যাংকার আর ইয়াং লয়ারের মধ্যে হয়েছিল সেটা ক্যারিড আউট হয়েছে, মানে হবে। এবং হচ্ছে সেই ব্যাংকারের যে পার্টি ছিল সেই পার্টিতে সাপারের টাইমে ওই ওল্ড ব্যাংকার ইয়াং লয়ারকে বিভিন্নভাবে টিজ করছে যে তুমি পারবে না, হ্যাঁ এখনও সময় আছে, ভাবো, তারপর হচ্ছে তুমি 3-4 বছরের বেশি থাকতে পারবে না, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বিষয়ে তাকে টিজ করছিল। এবং তারপর আবার আমরা দেখি সে সেই পাস্টের রিমেম্বারেন্স থেকে প্রেজেন্টে ফিরে আসে এবং প্রেজেন্টে ফিরে এসে সে নিজেকে বলেছিল, মানে কি নিজের প্রতি নিজের শপথোক্তি সে করবে। সেখান থেকে আমরা আজকে শুরু করব। যে হোয়াট ওয়াজ দি অবজেক্ট অফ দ্য বেট। এই যে বেট, এই বেটের অবজেক্ট কী ছিল আমি জানি না। এই বেটের অবজেক্টটা কী ছিল আমার জানা নেই, অর্থাৎ কী অবজেক্ট, অর্থাৎ তার লক্ষ্য কী, বেটটার কী কারণে করেছি সেই পারপাস আমার কাছে আজকের দিনে মনে হচ্ছে, অর্থাৎ ওল্ড ব্যাঙ্গার বর্তমান দিনে এসে মনে করছে যে তার কোনো প্রাসঙ্গিকতা নেই। হোয়াট ইজ দ্য গুড অফ দ্যাট ম্যানস লুজিং 15 years অফ হিজ লাইফ। অর্থাৎ ওই যে মানুষটা এই যে বেটটা নিল এবং নিয়ে সে যে তার জীবনের 15 বছর হারিয়ে ফেললো, সেটার কি মানে? অ্যান্ড মাই থ্রোয়িং অ্যাওয়ে 2 millions, এবং আমার এই যে 2 মিলিয়ন, অর্থাৎ 1 মিলিয়ন মানে হচ্ছে 10 lakhs, তাহলে 2 মিলিয়ন মানে 20 lakhs, তাহলে আমার এই যে 20 lakhs রুপিস, বা যাই হোক এখানে রুপিস বা রাশিয়ানে বলো রুবেল, যেটা আমি তাকে অফার করছি বা দিচ্ছি, এটারই বা কী অর্থ হতে পারে? ক্যান ইট প্রুভ, এটার মাধ্যমে কি প্রমাণ হতে পারে দ্যাট দ্য ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওর্স দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ? তাহলে এতদিন পরে সে, অর্থাৎ বয়সের ম্যাচুরিটিতে এসে তার এই বোধোদয় হয়েছে যে এই যে সে তার জীবনের 15 বছর বাজি রাখলো ওই হিট অফ দ্য মোমেন্টে, এবং আমি আমার জীবনের বা আমার অর্থের সেই সময় দাঁড়িয়ে 2 মিলিয়ন যে আমি স্টেকে রাখলাম, এটা কি সত্যিই প্রমাণ করতে পারে যে ওই মৃত্যুদণ্ড থেকে, মানে মৃত্যুদণ্ড ভালো না খারাপ ওই লাইফ ইমপ্রিজনমেন্ট বা যাবজ্জীবন কারাদণ্ডের থেকে? নো নো, ইট ইজ অল ননসেন্সিক্যাল অ্যান্ড মিনিংলেস। না না, এই সমস্ত একেবারে অর্থহীন, মানে বোকা জিনিস। অন মাই পার্ট, আমার ক্ষেত্রে অর্থাৎ ব্যাংকারের ক্ষেত্রে, ওয়াজ দ্য ক্যাপ্রিস অফ আ প্যাম্পার্ড ম্যান। ক্যাপ্রিস মানে খামখেয়ালি, প্যাম্পার্ড ম্যান অর্থাৎ বড়লোকের ছেলে, হ্যাঁ আদর যত্নে বাঁদর হয়েছে, তাই সেই ওই আদর যত্নে বকে যাওয়া ছেলের একটা খামখেয়ালি এর সিদ্ধান্ত একটা। অ্যান্ড অন হিজ পার্ট, এখানে হিজ পার্ট বলতে ওই ইয়াং লয়ারের কথা বলা হয়েছে, সিম্পল গ্রিড ফর মানি, তার জন্য ছিল কি শুধুমাত্র এর, অর্থাৎ অর্থের লোভ। দেন হি রিমেম্বার্ড, তারপর তার মনে পড়লো হোয়াট ফলোড দ্যাট ইভিনিং, সেই বিকেলে অর্থাৎ সন্ধেবেলায়, সেই পার্টির যে সন্ধেবেলা ইভিনিং, সেই দিন কী হয়েছিল। ইট ওয়াজ ডিসাইডেড, এটা সিদ্ধান্ত হলো, দ্যাট দ্য ইয়াং ম্যান শুড স্পেন্ড দ্য ইয়ার্স অফ হিজ ক্যাপটিভিটি আন্ডার দ্য স্ট্রিক্টেস্ট সুপারভিশন ইন ওয়ান অফ দ্য লজেস ইন দ্য ব্যাংকার্স গার্ডেন। তাই এটা কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই ইয়াং ম্যান অর্থাৎ লয়ারটি কোথায় কাটাবে তার সেই স্পেন্ড দ্য ইয়ার্স, অর্থাৎ সেই ইমপ্রেজনমেন্টের যে বছরগুলো সেটা কাটাবে ক্যাপটিভিটি, বন্দি হয়ে, আন্ডার দ্য স্ট্রিক্টেস্ট সুপারভিশন, দেখো স্ট্রিক্টেস্ট সুপারলেটিভ ডিগ্রি করা হয়েছে, অর্থাৎ কঠোরতম নজরদারিতে থাকবে, ইন ওয়ান অফ দ্য লজেস ইন দ্য ব্যাংকার্স গার্ডেন, ব্যাংকারের বাগানবাড়ির কোনো একটা লজের সে তা এরকম কঠোর নজরদারিতে থাকবে বন্দি হিসেবে, অর্থাৎ ওই ইয়াং লয়ারটি। ইট ওয়াজ অ্যাগ্রিড দ্যাট, এটাও হচ্ছে মানে মানে একে অপরের সম্মত হয়েছিল, ফর 15 years 15 বছরের জন্য, হি শুড নট বি ফ্রি টু ক্রস দ্য থ্রেশহোল্ড অফ দ্য লজ, অর্থাৎ সে সেই বন্দি, মানে লজে বন্দি হিসেবে থাকবে এবং সেই লজের চৌকাট, অর্থাৎ সেই চার দেয়ালের বাইরে সে বেরোতে পারবে না। টু সি হিউম্যান বিংস, এমনকি সে কোনো মানুষ বা মনুষ্য চোখে দেখতে পাবে না। টু হিয়ার দ্য হিউম্যান ভয়েস,
কোনো মানুষের আওয়াজ বা গলার স্বর সে শুনতে পাবে না, অর টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার, এমনকি কোনো নিউজ পেপার মানে খবরের কাগজ পড়তেও পারবে না বা পাবেও না, এমনকি কোনো ব্যক্তি অর্থাৎ বাইরের জগতের কোনো ব্যক্তির কাছ থেকে কোনো লেটার মানে বা চিঠি সে পাবে না। হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সে কিসে মানে কী কী অ্যালাউ করতে পারতো মানে কী কী তার হচ্ছে সে পাবে, এক হচ্ছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বুকস বই পাবে, অ্যান্ড ওয়াজ অ্যালাউড এবং টু রাইট লেটার্স এবং সে চিঠি লেখার অনুমতি পাবে, টু ড্রিঙ্ক ওয়াইন সে মদ্যপান করতে পারবে বা ওয়াইন পান করতে পারবে, অ্যান্ড টু স্মোক এবং ধূম্রপান করতে পারবে। বাই দ্য টার্মস অফ দি এগ্রিমেন্ট, এবং এই সমস্ত যেই এগ্রিমেন্ট খোলা হলো, এই এগ্রিমেন্টের মাধ্যমে দি অনলি রিলেশন হি কুড হ্যাভ উইথ দি আউটার ওয়ার্ল্ড, অর্থাৎ বাইরের জগতের সঙ্গে তার একমাত্র রিলেশন বা সম্পর্ক থাকবে, ওয়ার দ্য লিটিল উইন্ডো মেড পারপাসলি ফর দ্যাট অবজেক্ট, অর্থাৎ এই অবজেক্ট বা এই লক্ষ্যে তৈরি করা, অর্থাৎ এই বাইরের জগতের সঙ্গে মানে কন্ট্যাক্ট করা তার একমাত্র জিনিস কি, একটা লিটিল উইন্ডো, একটা ছোট্ট জানালা, যেটা কিনা এই উদ্দেশ্যেই বানানো হয়েছে। কি উদ্দেশ্য তার? হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, অর্থাৎ সে যা চায় তাই পাবে, সেটা যদি বই হয়, সেটা যদি গান হয়, কোনো ওয়াইন হয়, মদ্য হয়, অ্যান্ড সো অন, এবং আরও ইত্যাদি ইত্যাদি। ইন এনি কোয়ান্টিটি, যে কোনো পরিমাণে, যত খুশি সে বই চাক, গান শুনতে চাক, বিভিন্ন অ্যালবাম শুনতে চাক, যত পরিমাণ অর্থাৎ গ্যালন গ্যালন যদি মদ চায় তাও দেওয়া হবে, এবং আরও অনেক। হি ডিজায়ার্ড বাই রাইটিং অ্যান অর্ডার, এবং সে যে ইচ্ছাটা করবে সেটা একটা অর্ডার, অর্থাৎ এরকম একটা চিরকুটে বা কোনো একটা কাগজে লিখে দেবে, বাট কুড অনলি রিসিভ দেম থ্রু দ্য উইন্ডো, কিন্তু শুধুমাত্র তার অর্ডার করা জিনিসও যেমন সে জানলা দিয়ে দিচ্ছে, একটা চিরকুটে লিখে বা একটা কাগজ লিখে, ঠিক সেমনই সেই অর্ডার করা জিনিসগুলো পাবেও সেই জানলা দিয়েই। তাহলে সেই জানলার পারপাসটা এবার বোঝা গেল। দি এগ্রিমেন্ট প্রোভাইডেড ফর এভরি ডিটেল ইন এভরি ট্রিফাইল, ট্রিফাইল শব্দের অর্থ হচ্ছে প্রত্যেকটি খুঁটিনাটি জিনিস হচ্ছে বর্ণনা করে বলা, অর্থাৎ সেই এগ্রিমেন্টে প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস, প্রত্যেকটা জিনিস একেবারে মানে পুরো লিখিত হলো বা লিপিবদ্ধ হলো। দ্যাট উড মেক হিজ ইমপ্রিজনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি, অর্থাৎ যেটা তার এই বন্দিদশাকে একেবারে সলিটারি অর্থাৎ নিঃসঙ্গ বা একাকী করে তুলেছিল। অ্যান্ড বাউন্ড দ্য ইয়াং ম্যান, এবং সেই ইয়াং ম্যান বা লয়ারকে বাধ্য করেছিল টু স্টে দেয়ার এক্স্যাক্টলি 15 years, অর্থাৎ সেখানে একেবারে 15 বছর কাটাতে, বিগিনিং ফ্রম 12 o'clock অফ নভেম্বর 14, 1870, অর্থাৎ 14ই নভেম্বর 1870 রাত 12টা থেকে, অ্যান্ড এন্ডিং অ্যাট 12 o'clock অফ নভেম্বর 14, 1885, এবং যেটা শেষ হবে কবে না নভেম্বরের 14 তারিখ সেই একই ডেটে 1885-তে, অর্থাৎ 15 বছর পর রাত 12টার সময়। দ্য স্লাইটেস্ট অ্যাটেম্প অন হিজ পার্ট, অর্থাৎ যদি তার দিক থেকে অর্থাৎ এই ইয়াং লয়ার দিক থেকে এক চুলও কোনো কী বলবো এফোর্ট দেখা যায় যে কী করতে না, টু ব্রেক দ্য কন্ডিশন, এই যাবতীয় যে শর্তাবলী আরোপ করা হয়েছে এই বেটের, সেটা যদি ভাঙার এক চুলও কোনো প্রচেষ্টা তার দিক থেকে দেখা যায়, ইফ অনলি 2 minutes বিফোর দি এন্ড, যদি 2 মিনিট আগে সে এই কোনো একটা এরকম প্রচেষ্টা করে যেটা শর্ত ভাঙছে, অ্যান্ড রিলিজ দ্য ব্যাংকার ফ্রম দ্য অব্লিগেশন টু পে হিম 2 millions, তাহলে সেই ব্যাংকারকে মুক্ত করে দেবে কি থেকে না, এই অব্লিগেশন অর্থাৎ এই বাধ্যতা থেকে, টু পে হিম 2 millions, সেই 2 মিলিয়ন যে সে বাজি রেখেছিল সেই বাজি রাখার অর্থ দেওয়ার থেকে বাধ্যতামূলতা থেকে বা বাধ্যতা থেকে সেই ব্যাংকারকে মুক্ত করবে যদি সে কোনো একটি শর্ত ভাঙার ন্যূনতম প্রচেষ্টা করে তবে। ফর দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছরের অফ হিজ কনফাইনমেন্ট, তার এই বন্দি জীবনের, অ্যাজ ফার ওয়ান কুড জাজ ফ্রম হিজ ব্রিফ নোটস, অর্থাৎ সে যে ওই ছোটো ছোটো নোট মানে বিভিন্ন যে কী কী চাইতো না চাইতো সেই যে লিখে দিত, তার উপর ভিত্তি করে যদি কেউ বিচার করে যে তার প্রথম বছরটা কেমন কেটেছিল, দ্য প্রিজনার সাফার্ড সিভিয়ারলি ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন, তাহলে সেই প্রিজনার বা বন্দি অর্থাৎ আমাদের ইয়াং লয়ার খুব ভাবে হচ্ছে ভুগেছে কিসে, লোনলিনেস একাকিত্ব এবং ডিপ্রেশনে বা হতাশায়। দ্য সাউন্ডস অফ দ্য পিয়ানো কুড বি হার্ড কন্টিনিউয়ালি ডে অ্যান্ড নাইট, অর্থাৎ দিন রাত ফ্রম হিজ লজ, তার সেই লজ থেকে দিন এবং রাত অর্থাৎ দিবারাত্র ধরে পিয়ানোর আওয়াজ অবিরাম শোনাই গেছে, অর্থাৎ সে মানে দিন নেই রাত নেই শুধু পিয়ানো বাজিয়েই গিয়েছে। হি রিফিউজড ওয়াইন, সে কিন্তু মদ বা ওয়াইনকে মানে ওয়াইন প্রত্যাখ্যান করেছে, অ্যান্ড টোব্যাকো তার সাথে তামাকু। ওয়াইন হি রোট
সে ওয়াইন সম্পর্কে কেন কী লিখেছে না, সে মানে প্রত্যাখ্যান করেছে, তাইলে ওয়াইন সম্পর্কে কী লিখেছে, এক্সাইটস দ্য ডিজায়ার, সে কী করে না আমাদের ইচ্ছাকে বা আমাদের আসক্তিকে বাড়িয়ে তোলে বা উত্তেজিত করে। অ্যান্ড ডিজায়ার্স আর দ্য ওস্ট ফোজ অফ দ্য প্রিজনার্স, ফোজ মানে হচ্ছে এনিমি, অর্থাৎ আকাঙ্ক্ষাই হচ্ছে কি যে কোনো বন্দির জীবনের বড় শত্রু। বিসাইডস, তার পাশাপাশি, নাথিং কুড বি মোর ডেয়ারি দ্যান ড্রিঙ্কিং গুড ওয়াইন অ্যান্ড সিইং নো ওয়ান। এবং এটা একটা থিওরি আছে মদ্যপ বা যারা ধূমপান করে তাদের, যে একা একা নাকি এইসব করা যায় না। তাই বলছে এটা আরও ভয়ানক যে আমি ভালো মানে ভালো উন্নত মানের মদ খাচ্ছি বা ওয়াইন খাচ্ছি, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না বা কারোর সাথে আমি মানে ওই গল্প করতে পারছি না বা কেউ আমার সামনে নেই, এটা আরও ভয়ঙ্কর বা ভয়ানক ব্যাপার। অ্যান্ড টোব্যাকো, এবং সে টোব্যাকোর জন্য কি মানে তার কারণ কী ছিল না, স্পয়েল দ্য এয়ার অফ দ্য রুম, অর্থাৎ সে তো একটা বদ্ধ ঘরেই থাকে আর তার তো ওই ছোট্ট একটা জানলা থাকবে বলা ইচ্ছা আছে, তো ফলে স্বাভাবিক তার মানে ওই ঘরের যে অ্যাটমসফিয়ার সেটাকে দূষিত করে তুলবে। ইন দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছরে, দ্য বুকস হি সেন্ট ফর ওয়ার প্রিন্সিপালি অফ আ লাইট ক্যারেক্টার, সে প্রথম বছর যে বই চেয়েছে সেই বইগুলো মানে অতটা বেশি জটিল তত্ত্বের ওপর না, সাধারণ মানে একদম হালকা গোছের বই। নোভেলস উইথ কমপ্লিকেটেড লাভ প্লট, কি উপন্যাস পড়েছে কিসের না মানে জটিল ভালোবাসার, ত্রিকোণ প্রেম টেম এরকম হবে, হ্যাঁ জটিল ভালোবাসার ওপর। সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরিজ, অর্থাৎ ধরো বলতে পারো রোমাঞ্চকর বা বিভিন্ন কাল্পনিক, হ্যাঁ এরকম ফ্যান্টাস্টিক গল্প পড়েছে অ্যান্ড সো অন, এরকম আরও অনেক। ইন সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছরে, দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট, পিয়ানোর টুংটাং বন্ধ হয়ে গেছে ইন দ্য লজ, মানে পিয়ানোর আওয়াজ আর পাওয়া যায়নি। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড অনলি ফর দ্য ক্লাসিক্স, তাহলে এবার আমাদের প্রিজনার বা ইয়াং লয়ার শুধু কী চেয়েছে, ক্লাসিক্স, অর্থাৎ বিভিন্ন লিটারেচারের যে মানে একদম বিখ্যাত বা প্রখ্যাত গল্পগুলো বা কালজয়ী উপন্যাস বা লেখা, সেইগুলো এবার সে চেয়েছে সেই বইগুলো। ইন দ্য ফিফথ ইয়ার, এবার আমরা জাম্প করছি একেবারে সেকেন্ড থেকে 5 নম্বর বছরে, মিউজিক ওয়াজ অডিয়েবল এগেন, আবার সেই পিয়ানোর আওয়াজ শোনা গেল। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড ফর ওয়াইন, এইবার আর প্রিজনার ধরে রাখতে পারেনি, সে ওয়াইন চেয়েই নিয়েছে। দোজ হু ওয়াচড হিম থ্রু দ্য উইন্ডো, দেখো আমরা আগেই পড়েছি যে সে কিন্তু বাইরের কাউকে দেখতে পাবে না, কিন্তু বাইরের কিছু লোক বা ধরো তার যে নজরদারি তো অবশ্যই করতো না, তো সেই তারা জানলা দিয়ে যতটা দেখতে পেয়েছে, লুক থ্রু ওয়াচড হিম থ্রু দ্য উইন্ডো, সেড দ্যাট অল দি ইয়ার হি স্পেন্ড ডুইং নাথিং, সে সারা বছর কিছুই করেনি, বাট ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং অ্যান্ড লাইং অন হিজ বেড, সে কী করেছে, খেয়েছে, পান করেছে এবং তার বিছানায় শুয়ে কাটিয়েছে বা ঘুমিয়েছে। ফ্রিকোয়েন্টলি ইয়নিং, মাঝে মাঝে হাই তুলতো প্রায়শই, অ্যান্ড অ্যাংরিলি টকিং টু হিমসেলফ, এবং নিজের প্রতি মানে নিজের সাথে নিজেই রেগে রেগে কথা বলতো। হি ডিড নট রিড বুকস, সে কিন্তু এই মানে এই বছরে এই সময়ে বই পড়তো না। সামটাইমস অ্যাট নাইট, মাঝে মাঝে রাত্রে, হি উড সিট ডাউন টু রাইট, সে উঠে বসে কিছু লিখত। হি উড স্পেন্ড আওয়ার্স রাইটিং, ঘন্টার পর ঘন্টা সে বসে বসে লিখত। অ্যান্ড ইন দ্য মর্নিং, এবং সকালবেলা, টিয়ার আপ অল দ্যাট হি হ্যাড রিটেন, এবং যা লিখেছিল সব ছিঁড়ে ফেলতো। মোর দ্যান ওয়ান্স হি কুড বি হার্ড ক্রাইং, এবং একের বেশি মানে একাধিকবার এটা শুনতে পাওয়া গেছে যে সে কেঁদেছে বা কাঁদছে। তাই দেখো এই বেলায় আমরা বুঝতে পারছি যে কী করে ওই চৌহদ্দির মধ্যে, অর্থাৎ ওইটুখানি বদ্ধ ঘরের মধ্যে থেকে ওই অ্যাটমসফিয়ারে তার যে সাইকোলজিক্যাল যে চেঞ্জগুলো হচ্ছে বা একটা মুড থেকে আর একটা মুডের যে এরকম ড্রিফট হচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। কখনো তার এটা ভালো লাগছে, কখনো তার ওটা ভালো লাগছে। আবার ধরো সে হঠাৎ মনে এসে যেটা লিখছে, ধরো কোনো হয়তো বই পড়েছে, সেই বইয়ের সম্পর্কে কোনো একটা কিছু লিখতে গিয়েছে, এমন দেখা যাচ্ছে সে যেটা এক্সপ্রেস করতে চাইছে, সেই এক্সপ্রেস করতে গিয়ে সেই যেটা লিখেছে সেটা ধরো সেটা ফুলফিল করছে না সেই এক্সপ্রেশনটা, তাই সে কী করছে, সেটা সব ছিঁড়ে ফেলে দিচ্ছে, অর্থাৎ সে একটা পাগলের মতো যেন অ্যাক্ট করছে মনে হয়, এখন এটা তো তখন ওটা। ইন সেকেন্ড হাফ অফ দ্য সিক্সথ ইয়ার, অর্থাৎ ষষ্ঠ বছরের দ্বিতীয় ভাগে, অর্থাৎ প্রথম ভাগ এবং দ্বিতীয় মানে দুটো ভাগ করলে 6 মাস 6 মাস, তাহলে শেষের 6 মাসের দিকে, দ্য প্রিজনার বিগেন জিলেসলি স্টাডিং ল্যাঙ্গুয়েজেস, জিলেসলি মানে ডিপ ইন্টেনশন, মানে ডিপ এগারনেস বা গ্রেট এগারনেস, অর্থাৎ গভীর উৎসাহে বা এনথুথিয়াজম নিয়ে সে ভাষা পড়তে লাগলো, ফিলোসফি পড়লো, হিস্ট্রি পড়লো। হি থ্রিউ হিমসেলফ এগারলি ইন্টু দিস স্টাডিজ, এই সমস্ত পড়াশোনায় তাকে একদম পরে গভীরভাবে সে নিজেকে নিমজ্জিত করলো। সো মাচ, এতটাই, সো দ্যাট দ্য ব্যাংকার হ্যাড এনাফ টু ডু টু গেট হিম দ্য বুকস হি অর্ডার্ড, অর্থাৎ ব্যাংকারকে এইটা মানে কি বলবো
সে এতটা পরিমাণ এই বই পড়াতে নিমজ্জিত হয়ে গেল যে সেই ব্যাংকারকে ওই বইগুলো জোগাড় করতে, যে অর্ডার করেছিল সেই বইগুলো জোগাড় করতে প্রায় হিমশিম খেতে হলো। ইন দ্য কোর্স অফ 4 years, সেই 4 বছরের সময়, সাম 600 ভলিউমস ওয়ার প্রক্রিওড অ্যাট হিজ রিকোয়েস্ট, অর্থাৎ তার অনুরোধে প্রক্রিওড মানে আনা হয়েছিল প্রায় 600টা বই। ইট ওয়াজ ডিউরিং দিস পিরিয়ড, এই সময়, দ্যাট দ্য ব্যাংকার রিসিভ দ্য ফলোয়িং লেটার ফ্রম দ্য প্রিজনার, অর্থাৎ ঠিক এই সময়, অর্থাৎ যে এই 4 বছরের সময় যেখানে সে 600টা বই পড়ে ফেলেছে, সেই 600টা বইয়ের টাইমেই এই প্রিজনার বা ইয়াং লয়ারের কাছ থেকে ব্যাংকার একটা লেটার বা চিঠি পায়। মাই ডিয়ার জেলার, এর আবার বাংলা তর্জমা করছি না। আই রাইট ইউ দিস লাইনস ইন 6 ল্যাঙ্গুয়েজেস, আমি এই নিচের কিছু লাইন তোমায় 6টা বিভিন্ন ভাষায় বা 6টা ভিন্ন ভাষায় লিখেছি বা লিখছি। শো দেম টু পিপল হু নো দ্য ল্যাঙ্গুয়েজেস, বলছে এই লেখাটা তাদেরকে দেখাও যারা কিনা এই ল্যাঙ্গুয়েজ জানে, ধরো রাশিয়ান, তারপরে ধরো হচ্ছে সংস্কৃত, আমি উদাহরণস্বরূপ বলছি, সংস্কৃত, ইংলিশ, হিন্দি, উর্দু বা এরকম আরও কিছু ল্যাঙ্গুয়েজ লিখলে এখন বলেছে যে ওই ল্যাঙ্গুয়েজের যারা জানে সেই ভাষা জানা লোকদেরকে এটা দেখাও। লেট দেম রিড দেম, তাদেরকে এটা পড়তে দিও। ইফ দে ফাইন্ড নট ওয়ান মিস্টেক, যদি তারা একটাও এতে ভুল না পায় আমার লেখায়, আই ইমপ্লোর ইউ, আমি অনুরোধ করছি তোমায় বা অনুনয় করছি তোমায়, টু ফায়ার আ শট ইন দ্য গার্ডেন, তাহলে তুমি বাগানে একটা গুলি অর্থাৎ ব্ল্যাঙ্ক ফায়ার করো। কেন? এটা কি ইন্ডিকেশন দেবে না, দ্যাট শট উইল শো মি দ্যাট মাই এফার্টস হ্যাভ নট বিন থ্রোন অ্যাওয়ে, তাহলে যদি ওটা তুমি করো তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই যে প্রচেষ্টা, এতদিন ধরে এই 600 বই পড়ে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শিখে আমি যে লিখেছি এই জিনিসটা, তাহলে আমার এই যে প্রচেষ্টা সেটা বৃথা যায়নি। দ্য জিনিয়াসেস অফ অল এজেস, সকল কালের যে সমস্ত মানে মনীষী বা অগ্রবর্তী পথিক যারা, অ্যান্ড অল ল্যান্ডস স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, এবং যে সেই সমস্ত স্থান, যে সমস্ত জায়গায় ভিন্ন ভিন্ন ভাষায় একে অপর থেকে ভিন্ন ভাষায় কথা বলা হয় বা সেখানে সেই ভাষা আছে, বাট দ্য সেম ফ্লেম বার্নস ইন দেম অল, কিন্তু অদ্ভুতভাবে এই প্রত্যেক মনীষী বা প্রত্যেক এই মহান পুরুষদের মধ্যে তাদের যে চিন্তাভাবনা, তাদের যে দর্শন, তাদের যে এই মানবিক দৃষ্টিভঙ্গি, তাদের সবার মধ্যেই যেন এক অদ্ভুত একই পরিমাণ যে তাপ বা আগুন জ্বলেছিল। আগুন জ্বলা বলতে অ্যাকচুয়ালি কি, তাদের যে মানসিক চিন্তা বা দর্শন, সেই দর্শনের যে ভাব, সেই ভাবের হচ্ছে কারণ বা সেই ভাবার্থ সবই এক। ওহ, ইফ ইউ অনলি নিউ হোয়াট আনআর্থলি হ্যাপিনেস মাই সোল ফিলস নাও, বলছে উফ, তুমি যদি জানতে যে আমি এই আনআর্থলি অর্থাৎ অপার্থিব যে খুশি অনুভব করছি আমার হচ্ছে আত্মাতে, ফিলস নাও এখন, ফ্রম বিং অ্যাবেল টু আন্ডারস্ট্যান্ড দেম, অর্থাৎ তাদেরকে পড়তে পেরে আমার আত্মা এতটাই যে অপার্থিব একটা সুখ অনুভব করছে, এটা যদি আমি তোমায় বোঝাতে পারতাম। দ্য প্রিজনার্স ডিজায়ার ওয়াজ ফুলফিলড, স্বাভাবিক প্রিজনারের এই যে ইচ্ছা, কারণ তাকে তো কথা দেওয়া হয়েছিল সে যা বলবে বা করবে তাকে সেটা প্রোভাইড করা হবে, অর্থাৎ এই যে বিষয়গুলো তার অবশ্যই এগ্রিমেন্টে ছিল, তাকে মান্যতা দেওয়া হয়েছিল, তাই তার এই ডিজায়ার বা ইচ্ছা পূরণ করা হলো। দ্য ব্যাংকার অর্ডার 2 শটস টু বি ফায়ার্ড ইন দ্য গার্ডেন, তাই ব্যাংকার অর্ডার করলো যে একটা নয় 2টো শট করো, অর্থাৎ এতটাই ঠিক হয়েছে, এতটাই নির্ভুল হয়েছে যে ব্যাংকার তাকে মানে আরও উৎসাহিত বা যাই হোক তার সেই সিগন্যালিং সিস্টেমে তাকে একটার জায়গায় 2টো শট দিয়ে তাকে সিগন্যাল দিল যে হ্যাঁ তুমি যা লিখেছো একদম ঠিক। দেন আফটার দ্য 10th year, 10 বছরের পর, দ্য প্রিজনার স্যাট ইমুভেবলি অ্যাট দ্য টেবিল, অর্থাৎ দেখা গেল সেই বন্দি বা আমাদের ইয়াং লয়ারটি সে টেবিলে একেবারে নিথর অবস্থায় বসে রয়েছে। অ্যান্ড রিড নাথিং, কিচ্ছু পড়ছে না, বাট দ্য গসপেল, সে কি পড়ছে? গসপেল হচ্ছে কি না, যে আমাদের বাইবেল আছে খ্রিস্টানের ধর্মগ্রন্থ, তার যে নিউ টেস্টামেন্ট বলে যে অংশটা আছে তার 4টে বই হয়, সেই 4টে বইয়ের প্রথম বইটা হচ্ছে গসপেল, যেখানে যীশু খ্রিস্টের জীবন, তার যে মানে বাণী প্রচার বা তার যে মতবাদ, হ্যাঁ এই সমস্ত নিয়ে লেখা আছে। ইট সিম স্ট্রেঞ্জ, এটা তো অদ্ভুত লাগলো টু দ্য ব্যাংকারের কাছে, দ্যাট আ ম্যান হু ইন 4 years, একটা মানুষ যে কিনা 4 বছরে হ্যাড মাস্টার 600 লার্ন ভলিউমস, যে কিনা 600টা বই পড়ে ফেলতে পারে, শুড ওয়েস্ট নিয়ারলি আ ইয়ার, সে কিনা এখন প্রায় একটা বছর নষ্ট করছে ওভার 1 থিন বুক, ওই একটা পাতলা বই, ইজি অফ কম্প্রিহেনশন, যেটা কিনা বোঝার, কম্প্রিহেনশন মানে টু আন্ডারস্ট্যান্ড, বোঝার পক্ষে এত সহজ, অর্থাৎ সব পাতলা বই যে একেবারে বোঝার মতো সহজ হবে, বা যেমন দেখবে রবীন্দ্রনাথের কবিতা পড়তে সহজ কিন্তু তার যে অন্তর্নিহিত অর্থ সেটা বোঝা খুবই কঠিন, আবার অন্যদিকে জীবনানন্দ দাশ বা শক্তি চট্টোপাধ্যায় এদের কবিতা দেখে মনে হয় কঠিন কিন্তু এর অন্তর্নিহিত অর্থ সহজ, ঠিক সেরকমই।
থিওলজি মানে হচ্ছে মানে স্টাডি রিলেটেড গড অ্যান্ড রিলিজিয়াস বিলিফস, সেই সম্পর্কে। অ্যান্ড হিস্টোরিজ অফ রিলিজিয়ান, অর্থাৎ ধর্মের ইতিহাস। ফলোড দ্য গসপেলস, অর্থাৎ গসপেলস পড়ার পর সে এই থিওলজি মানে ধর্ম সম্পর্কে পড়াশুনো করা, এবং হিস্ট্রিজ অফ রিলিজিয়ান এবং ধর্মের যে ইতিহাস সেই সম্পর্কে সে পড়াশোনা শুরু করলো। তাহলে আজকে আমরা এই পর্যন্ত পড়লাম। অবশ্যই তোমরা জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগছে। যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি অ্যাড্রেস করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।